পুতুল এই ছোট্ট জিনিসটার মধ্যে যেমন শিশুসুলভ আনন্দ লুকিয়ে থাকে, ঠিক সেরকমই ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য অশুভ কাহিনী। অনেককাল আগে থেকে মানুষের বিশ্বাস কিছু পুতুল শুধু খেলনা নয়, ওরা কিছু বহন করে, অভিশাপ, আত্মা বা এমন কিছু যাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। একটি পুতুল যে নীরব অথচ তার উপস্থিতিতে ঠান্ডা করে দেয় ঘরের বাতাস। আজকের এই ঘটনাটার সূত্রপাত হয় একটা পুতুল থেকে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এমন ঘটনা পৃথিবীর বহু কোণে ঘটেছে। আজকের ঘটনাটাও তারই একটা ছায়া। ঘটনাটা আমাকে পাঠিয়েছে জলপাইগুড়ি থেকে ঝর্ণা দাস। ঝর্ণা দিদি যেভাবে লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি তোমাদের। ঘটনাটা ঘটে 1985 সালে। তখন আমার বয়স মাত্র 10 বছর। আমার বাড়ি ধূপগুড়ির ভোটপাড়া গ্রামে। সে সময় ধূপগুড়িতে একটা মেলা বসেছিল। ওই মেলাটা প্রতি বছরই আসতো। তাই আমি আমার বাড়িতে জেদ করি যে মেলায় নিয়ে যাওয়ার জন্য। আমার বাবা বলে যে ঠিক আছে, তোমাকে বিকেলে আমি মেলায় নিয়ে যাব। সেই কথা মতো আমার বাবা আমাকে বিকেলে সাইকেলে চাপিয়ে মেলায় নিয়ে যায়। সেই মেলায় তো সে সময় খুব ভিড় ছিল। আমার বাবা একটা চেনা জানা দোকানে সাইকেলটা রেখে আমাকে নিয়ে পায়ে হেঁটে মেলার দিকে যায়। এবার সেখানে গিয়ে আমি কাঠের ঘোড়া চড়ি, তারপর বিভিন্ন জিনিস দেখি বা কিনি। এরপর একটা পুতুল আমার খুব ভালো লাগে। আমি বাবার কাছে বায়না করি যে ওই পুতুলটা আমাকে কিনে দেওয়ার জন্য। তো বাবা আমাকে সেই পুতুলটা কিনে দেয়। পুতুল পেয়ে তো আমি খুবই খুশি। একটু পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এবার বাবা আমাকে কোলে নিয়ে একটা দোকানে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে বৃষ্টিটা কমার। অনেকক্ষণ পর বৃষ্টি কমলে বাবা আমাকে নিয়ে যায় সেই দোকানে যেখানে আমাদের সাইকেলটা রাখা ছিল। এরপর আমি সাইকেলের পেছনে বসি আর বাবা একটু জোরে সাইকেল চালাতে থাকে, কারণ আকাশের অবস্থা না ভালো ছিল না, যখন তখন বৃষ্টি নামতে পারত। ধূপগুড়িতে যেখানে নাকি মেলাটা বসেছিল ওখান থেকে আমাদের গ্রাম প্রায় 5 কিলোমিটার। আর রাস্তার অবস্থাও না খুবই বাজে। একে তো রাস্তায় সে সময় স্ট্রিট লাইট ছিল না, তার মধ্যে রাস্তায় বৃষ্টির জন্য কাদা জমে আছে। বাবার সাইকেলটা ছিল বাতিওয়ালা সাইকেল। আগের দিনে এরকম সাইকেল অনেকের বাড়িতে থাকতো, কারণ সেই সময় তো রাস্তায় স্ট্রিট লাইট থাকতো না, তাই এই সাইকেলগুলোতে না একটা বাতি লাগানো থাকতো। তো বাতির অল্প আলোয় বাবা কোনো মতে সাইকেল চালাচ্ছিল। এরপর না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তখন বাবা বলল যে ময়নাপাড়া হয়ে বাড়ির দিকে যাব। আসলে এই পাড়াটা দিয়ে বাড়ি তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেটাও কিন্তু একটা গ্রাম। এবার আমি ময়নাপাড়া শুনে না ভয় পেয়ে যাই, কারণ এই রাস্তা দিয়ে গ্রামটা পার করার পর একটা বাঁশঝাড় পড়ে। অনেকদিন আগে ওই বাঁশঝাড়ের পাশে না একটা পুকুর ছিল। লোকে বলে ওদিকে নাকি ভয়ানক কিছু দেখা যায়, ওদিক দিয়ে গেলে গা ভারী হয়ে যায়। যে পুকুরটা ছিল ওই পুকুর নাকি মানুষকে ডাকতো আর জলে ডুবিয়ে মারত। শেষে যখন একটা 7 বছরের বাচ্চার লাশ পুকুরে পাওয়া যায়, তখন গ্রামের সবাই মিলে পুকুরটা ভরাট করে দেয়। কিন্তু বাঁশঝাড়ের সামনে দিয়ে গেলে গা ছমছম করত। গ্রামের লোক অনেকবার ওই বাঁশঝাড় কাটার চেষ্টা করে, কিন্তু যে নাকি কাটতে যেত না তারই না কিছু একটা হয়ে যেত, মানে খারাপ কিছু একটা, হয়তো সে অসুস্থ হয়ে যেত, মাথা ঘুরিয়ে পড়ে যেত। যখনই নাকি বাঁশঝাড়টা কাটতে যেত তখনই তাদের সাথে এরকম ঘটনা ঘটত। এটা আমরা ছোটবেলা থেকে আর কি শুনেছি। আমার বাবা না এসব কিছুই মানত না। বাবা ওই গ্রামের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখনই আমার ভয় লাগতে শুরু করে, যে এটা ভেবে যে একটু পরে তো বাঁশঝাড়ের সামনে দিয়ে আমাকে যেতে হবে। এবার বাঁশঝাড়ের সামনে যখন আসলাম তখন বাবা না হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। আমি বুঝতে পারিনি বাবা কেন দাঁড়ালো। বাবাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। বাবা বলল কিছু না, তুমি আমাকে জড়িয়ে ধরে বসো। আমি বাবাকে জড়িয়ে ধরে বসি আর না ভয়ে চোখটা বন্ধ করে রাখি। সে সময় আমার কেন জানি না খুব ঠান্ডা লাগছিল। তার মধ্যে বৃষ্টিটা সে সময় একটু জোরে নামে। তারপর বাবা সাইকেল চালিয়ে বাঁশঝাড়টা পার করে। বাবার এক হাতে সাইকেল চালাচ্ছিল, আরেক হাতে ছাতা ধরেছিল। আমি না পুতুলটা হাতে জড়িয়ে সাইকেলের পিছনে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো যে পুতুলটা কেউ যেন টান মেরে আমার হাত থেকে ফেলে দিল। আমি বাবাকে বললাম, বাবা দাঁড়াও, পুতুলটা না হাত থেকে পড়ে গেল। বাবা সাইকেল থামায় আর আমি দৌড়ে গিয়ে পুতুলটা তুলে নিয়ে আবার ফিরে আসি। এদিকে চারদিক অন্ধকার। বাবা তখন বকা দেয় যে ঠিক করে ধরে বসতে পারো না। আমি বুঝেছিলাম যে বাবা কোনো কারণে ভয় পাচ্ছে। কিছুটা দূর যেতে সাইকেলের চেনটা পড়ে গেল। আমি সাইকেল থেকে নেমে
ছাতা ধরে দাঁড়িয়ে আছি আর বাবা চেনটা ঠিক করার চেষ্টা করছে। আমি টর্চের আলোয় লক্ষ্য করি যে বাবার হাত কাঁপছিল আর খালি না চারপাশে দেখছিল। এরপর সাইকেল ঠিক হলে আমরা ওই দুর্যোগের রাতে কোনোভাবে বাড়িতে পৌঁছাই। এবার বাড়িতে তো সে সময় আমার মা আর পিসি সবাই চিন্তা করছিল যে আমরা কখন বাড়িতে আসব। বাবা ঘরে ঢুকেনি এবং আমাকেও ঢুকতে দেয়নি। আমার মা তো অবাক হয়ে যায় যে বাবা এরকম কেন করছে। তারপর বাবা কুয়োর পাড়ে গিয়ে স্নান করে আর আমার মা আমাকে বাইরে স্নান করিয়ে দেয়। এরপর আমি ঘরে ঢুকি। এবার বাবা কেন এরকম করলো সেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারি। বাবা যখন আমাকে নিয়ে ওই বাঁশঝাড়ের সামনে দিয়ে আসছিল তখন বাবা ভয়ঙ্কর দৃশ্য দেখে। বাবা প্রথমে দেখেছিল যে একটা বাঁশ গাছ আড়াআড়িভাবে রাস্তার উপর হেলে আছে আর একটা ধূসর রঙের শাড়ি পরা মহিলা সেই বাঁশ গাছের গোড়ার সামনে মাথা নিচু করে বসেছিল। রাতে বৃষ্টির মধ্যে বাঁশঝাড়ে কোনো সাধারণ মানুষ নিশ্চয়ই এইভাবে বসে থাকবে না। এরপর বাবা যখন সাইকেল চালাচ্ছিল তখন মনে হচ্ছিল সাইকেলটা খুব ভারী হয়ে আছে। এই কথাগুলো শুনে আমার মা আর পিসি তো বাবাকে বকা দিতে থাকে যে রাতের বেলা কেন আমরা বাঁশঝাড়টার সামনে দিয়ে আসলাম। যাই হোক, আমি কিছু খাবার খেয়ে পুতুলটা নিয়ে খেলতে থাকি। আমার ঘরে আরও কিছু পুতুল ছিল, কিন্তু নতুন কোনো পুতুল নিয়ে আনলে সেটার প্রতি আকর্ষণ একটু বেশি থাকে। এরপর আমি বাবা মার সাথে শুয়ে পড়ি। পুতুলটা রাখি একটা টেবিলে, সেখানে আরও পুতুল ছিল। পরের দিন সকালে যখন মা বাবা ঘুম থেকে ওঠে তখন দেখে যে যে টেবিলে নতুন পুতুলটা রেখেছিলাম সেখানে শুধু নতুন পুতুলটাই আছে, বাকি পুতুলগুলো নিচে পড়ে আছে। মা বাবার কাছে এটা একটা স্বাভাবিক বিষয় মনে হয়। এরকম তো হতেই পারে যে কোনো কারণে বাকি পুতুলগুলো আর পড়ে গেছে। আমার মা বাবা অনেক পায়রা পুষত, তাই আমাদের বাড়িতে না অনেক পায়রা ছিল। সন্ধ্যা হলে পায়রাগুলোকে না একে একে পায়রার কুঠোরোতে ঢুকাতে হতো। আমার মা সন্ধ্যাবেলায় পায়রাগুলোকে কুঠোরোতে ঢোকাচ্ছিল। তখন না আমার মা একটা মহিলাকে দেখে আমাদের বাড়ির পেছন দিয়ে হেঁটে যেতে। আমার মা চিল্লিয়ে ওঠে, কে ওখানে? তারপর আমার পিসি বলে যে কি হয়েছে বৌদি? আমার মা বলল, দেখ বাড়ির পেছনে একটা মহিলাকে দেখলাম যেতে। এরপর আমার মা আর পিসি দুজনে যায় সেখানে দেখতে। গিয়ে দেখে ওখানে কিছুই নেই। বাড়ির পেছনে ছিল অনেক কলা গাছ আর ঝোপঝাড়, তাই মা আর পিসি তারপর চলে আসে। কিন্তু আমার মা বুঝতে পারছিল না যে মহিলাটা গেল কোথায়। সেদিন রাতে আমি আবার পুতুলটা নিয়ে খেলতে থাকি। এরপর আমার মা ডাকলো রান্নাঘর থেকে, এরকম একটা আওয়াজ পাই আমি রান্নাঘরে গেলাম আর গিয়ে দেখি সেখানে মা নেই। আমি তো অবাক হয়ে যাই। আমার মা কুয়োর পাড়ে বসে বাসন মাজছিল। তাহলে মায়ের গলা করে রান্নাঘর থেকে কে ডাকলো? আমি মাকে তখন কিছু বলিনি। এরপর যখন ঘরে ঢুকি তখন দেখি যে নতুন পুতুলটা খাটের উপর ছিল আর বাকি পুতুলগুলো সেখানে ছিল। কিন্তু দেখি যে বাকি পুতুলগুলো সব মেঝেতে পড়ে আছে, শুধু নতুন পুতুলটা খাটের উপরে। মানে যেরকম টেবিলে নতুন পুতুলটা রাখার পর যা হয়েছিল। আমি মেঝে থেকে পুতুলগুলো উঠিয়ে টেবিলে সাজিয়ে রাখি আর নতুন পুতুলটা বিছানায় রেখে দিই। সেদিন আমি রাতে নতুন পুতুলটা নিয়ে ঘুমিয়েছিলাম। মাঝরাতের দিকে আমার টয়লেট পায়, তাই আমি আমার মাকে ডাকি। মা একটা কুপি জ্বালায়, যেহেতু আমাদের গ্রামের সে সময় ইলেকট্রিক ছিল না। এবার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। টয়লেট হয়ে গেলে যখন ঘরে ঢুকতে যাব তখন আমি আর আমার মা দুজনেই শুনতে পাই আমার পিসি তার নিজের ঘরে বিড়বিড় করে কিছু একটা বলছে। আমি বুঝতে পারছিলাম না যে পিসি এমন কেন করছে। মা গিয়ে পিসির ঘরে দরজা ধাক্কায়, তখনই না পিসি একদম চুপ। মা আবার দরজা ধাক্কালে পিসি দরজাটা খোলে। কুপির আলোয় পিসির মুখটা কেমন যেন দেখায়। আমি দেখেছি যে পিসিকে দেখে আমার মা একটু ঘাবড়ে যায়। তারপর মা পিসিকে বলে যে ঘরে কার সাথে কথা বলছো? পিসি তো অস্বীকার করে যে তিনি ঘরে কারোর সাথে কথা বলছিল। তারপর মা আর কিছু বলেনি। এর মধ্যে 2-3 দিন কাটে। সকালে আমার মা ঘুম থেকে ওঠে একটু তাড়াতাড়ি। এদিন সকালে আমার মা ঘুম থেকে ওঠে আর দেখে যে পায়রার যে কুঠুরি ছিল তার নিচে 2টো পায়রা মরে আছে। এবার একটা আশ্চর্যের বিষয় হলো 2টো পায়রারই না মাথা নেই এবং দেহটা কেমন যেন শুকনো। মানে কোনো জন্তু পায়রার মাথা চিরে শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলেছে। মা তো এটা দেখে বাবাকে ডাকে আর পিসিকেও ডাকে। বাবা এসব দেখে তো অবাক হয়ে যায় যে এটা কোন ধরনের জন্তুর কাজ। যদি কোনো জন্তু খেত তাহলে তো পায়রার দেহটাও খেয়ে ফেলতো। এর মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের বাড়িতে না কিছু অদ্ভুত জিনিস হচ্ছিল।
রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। বাবা মাঝরাতে শুনতে পায় যে কে যেন বাড়ির উঠোনে একটা মেয়ালি গলায় হাসছে। বাবা আমার মাকেও ডাকেনি, নিজে উঠে দরজাটা অল্প খোলে দেখার জন্য যে উঠোনে কে হাসছে। উঠোনে তো অন্ধকার থাকায় বাবা কাউকে দেখতে পায়নি। তারপর না দরজাটা আবার বন্ধ করে দেয়। ঠিক তখনই আমাদের ঘরের টিনের দেওয়ালে কেউ যেন ধাক্কা মারে। এরকম দুবার ধাক্কা পরপর মারে। বাবা জোর গলায় বলে, কে রে, কে ধাক্কা মারছিস এরকম? বাবার আওয়াজে মায়ের ঘুমটা ভেঙে যায়। এরপর শুনতে পায় ধীর গলায় কেউ যেন বলছে বাইরে থেকে, আমাকে আসতে দে। আমার বাবা মা দুজনেই ভয় পেয়ে যায় সে সময়, আর মা কালীর নাম নিতে থাকে। তারপর সব নিস্তব্ধ হয়ে যায়। বাবা মা দুজনেই স্পষ্ট শুনেছিল যে কেউ বাইরে থেকে বলছিল আমাকে আসতে দে। পরদিন সকালে মা দেখে যে আবার দুটো পায়রা মরে আছে এবং একইভাবে মরে আছে। পায়রাগুলোর মাথা নেই আর দেহটা শুকনো। মানে রাতের বেলা কেউ এমন আসছে যে আমাদের পায়রাগুলোকে এইভাবে মারছিল। বাবা বুঝতে পারে যে কিছু একটা খারাপ হচ্ছে আমাদের বাড়িতে। সেই দিন দুপুর 12টার দিকে আমি পুতুলগুলো নিয়ে খেলছিলাম। আমার মা আমি যে ঘরে পুতুল নিয়ে খেলছিলাম সেই ঘরে এসে কিছু কাজ করছিল। হঠাৎ ঘরের দরজাটা একা একা দাঁড়াম করে বন্ধ হয়ে যায়, আবার নিজে নিজে খুলে গেল। তখন বাইরে কোনো না হাওয়া হচ্ছিল না, কিন্তু আমি আর মা দুজনেই চমকে উঠি। তখনই শুনতে পাই পিসির ঘর থেকে পিসি খিলখিল করে হাসছে। এবার মা পিসির ঘরে যায়, গিয়ে দেখে পিসি জানলার বাইরে তাকিয়ে হেসে যাচ্ছে। মা পিসিকে ডাকতেই পিসি হাসি থামিয়ে চমকে ওঠে। এরপর পিসি কোনো কথা না বলে বাইরে বেরিয়ে চলে যায়। পিসির এরকম আচরণ দেখে তো বাবা যখন বাড়িতে আসে মা তারপর সব কিছু বলে। এসব শুনে স্বাভাবিকভাবেই বাবাও চিন্তিত হয়ে পড়ে। যাই হোক, সেদিন রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাতে ঘুমানোর সময় আমার মা বাবা দুজনেই শুনতে পায় পায়রার ঘর থেকে পায়রাগুলো খুব জোরে ডানা ঝাপটানোর আওয়াজ। আমার মা বাবা দুজনেই উঠে যে আজকে দেখবে যে কে পায়রাগুলোকে এইভাবে মারছে। বাবা এক হাতে একটা লাঠি নেয় আর আরেক হাতে আরেকটা টর্চ নেয়। পেছনে পেছনে মাও বের হয় বাবার সাথে। আমি তো ভয়ে ঘরে বসেছিলাম সেই সময়। এবার বাবা পায়রার কুঠোর দিকে এগোতেই একটা অদ্ভুত ভয়ানক দৃশ্য দেখে। পায়রার ঘরগুলো ছিল 6 ফুট উঁচুতে। তার নিচে কেউ যেন পেছন ঘুরে উবু হয়ে বসে কিছু খাচ্ছে। আমার বাবা টর্চের আলো সেদিকে ফেলে আর বলে যে, কে তুই? আমার মাও এরকম দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। বাবা আবার বলে, কথা বলবি নাকি না লাঠির বাড়ি খাবি? কিন্তু তাও ওনার মধ্যে কোনো হেলদোল নেই, আপন মনে কিছু খাচ্ছে। তখনই আমার মা বাবাকে ধীরে ধীরে বলে, ও তো মালতী। আমার বাবা না চমকে যায়, কারণ মালতী আমার পিসির নাম। এরপর বাবা সামনে গিয়ে পিসির হাত ধরে, আর তখনই বাবা দেখে যে পিসির আরেক হাতে একটা মৃত পায়রা এবং পিসির মুখে রক্ত লেগে আছে। মানে আমার পিসি রাতে পায়রার রক্তগুলো খেত। পিসি সে সময় বাবাকে এত জোরে এক ধাক্কা মারে যে বাবা প্রায় 5 ফুট দূরে গিয়ে পড়ে। এরপর পিসি দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। মা বাবাকে কোনোভাবে সেখান থেকে ওঠায়। বাবা না কাঁধে প্রচণ্ড ব্যথা পেয়েছিল। এবার বাবা মা দুজনেই ঘরে এসে ভয় ছুটে দরজাটা বন্ধ করে দেয়। আমার মা বাবা দুজনেই বুঝে গেছিল যে আমাদের বাড়িতে কোনো প্রেতাত্মার ছায়া পড়েছে এবং আমার পিসিকে ধরেছে। পরের দিন সকাল সকাল বাবা বাড়ি থেকে বের হয়। তখন খেয়াল করে যে পিসির ঘরের দরজাটা সে সময়ও বন্ধ ছিল। বাবা এত সকালে কোথায় গেল তখন আমি বুঝতে পারিনি। একটু পর মায়ের মুখে শুনলাম বাবা পাশের গ্রামে যায় একটা ওঝার বাড়িতে। মোটামুটি 2 ঘন্টা পরে বাবা ফিরে আসে এবং বলে যে দুপুরের দিকে পাশের গ্রাম থেকে ওঝা আসবে। আমার পিসি কিন্তু তখনও দরজাটা খোলেনি। এরপর বাবা একটা কাগজ থেকে কিছু সিঁদুর বের করে পিসি যে ঘরে আছে সেই ঘরে দরজার মধ্যে ওই সিঁদুর দিয়ে ওম এঁকে দেয়, যাতে ওঝা আসার আগে পিসি হঠাৎ করে পালাতে না পারে। এই সিঁদুরটা বাবাকে ওই ওঝা দিয়েছিল। এবার আমার বাবা আশেপাশে যতজন প্রতিবেশী আছে তাদের সবাইকে জানিয়ে দেয় যে আমাদের বাড়িতে কি কি হচ্ছে, আর সেই কারণে দুপুরে ওঝা আসবে আমাদের বাড়িতে। তো দুপুরবেলা ওঝা চলে আসে, এসে সবার আগে বাড়ির চারপাশটা দেখে। তারপর আমাদের একটা ভয়ানক কথা বলল। ওঝা বলল 2টো আছে, একটা ছোট আর একটা বড়। মানে আমাদের বাড়িতে 2টো ভূত বা আত্মা আছে। একটা কোনো বাচ্চার আত্মা যা আমার পুতুলের মধ্যে ছিল,
এবং আরও একটা মহিলার আত্মা যে আমার পিসিকে ধরেছিল। এরপর ওঝা আমাদের বাড়ির উঠোনে ক্রিয়া করতে বসলেন। একটু পর ওঝার সাথে আরও যে 3 জন লোক এসেছিল তাদের বলল যে আমার পিসিকে ঘর থেকে নিয়ে আনতে। আমার পিসিকে অনেক ডাকাডাকি করা হলেও সে দরজা খুলছিল না। তারপর দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকলো, আর ভেতরে ঢুকে দেখে যে পিসি খাটের এক কোনায় চুপচাপ হাঁটু করে বসেছিল। এবার ওই 3 জন লোক আমার পিসিকে টেনে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু পারছিল না। এদিকে আমাদের বাড়িতে সে সময় না অনেক লোকের ভিড় হয়ে যায়। এবার আমাদের বাড়ির সামনে যারা প্রতিবেশী যারা ছিল তাদের মধ্যে থেকে কিছু লোক তখন সাহায্য করতে থাকে যে আমার পিসিকে ঘর থেকে বের করে যজ্ঞের সামনে বসানোর। তারপর অনেক চেষ্টা করে ওঝার যজ্ঞের সামনে আমার পিসিকে কোনোভাবে আর কি বসানো হয়। এরপর তো বিভিন্ন ক্রিয়া করা হয় আমার পিসির ওপর। পিসি তখন ওঝাকে ধমকি মারছিল যে তোর ঘাড় মোটকে তোর আমি রক্ত খাবো, আমাকে ছেড়ে দে। কিন্তু ওঝা তাও পিসির ওপর ক্রিয়া করে যাচ্ছিল। একটা সময় পিসি ঝিমিয়ে পড়ে। এরপর ওঝা বলল যে পিসিকে একটা পিশাচ ধরেছিল এবং ওটা খুব ভয়ঙ্কর ছিল। কোনোভাবে ওই পিশাচকে তাড়াতে সে সক্ষম হয়। এবার আমার বাবাকে ওঝা বলল যে তুমি ওই পুতুলটা নিয়ে আসো। তো বাবা গিয়ে পুতুলটা নিয়ে আনে। আসলে ওঝা বাবাকে আগেই বলে দিয়েছিল যে আমরা মেলা থেকে যে পুতুলটা কিনেছিলাম ওই পুতুলটার মধ্যেই একটা আত্মা আছে। পুতুলের মধ্যে তো ওঝা কিছু মন্ত্র পড়ে। তারপর বাবাকে বলল এই পুতুলটা নিয়ে ওই বাঁশঝাড়ে রেখে আসতে। আসলে সেদিনকার রাতে আমি আর বাবা যখন বাঁশঝাড়ের সামনে দিয়ে ফিরছিলাম তখন 2টো আত্মা আমাদের সাথে চলে আসে। একটা আত্মা পিশাচের, যাকে বাবা দেখেছিল শাড়ি পরে বাঁশ গাছের নিচে বসে থাকতে, আর আরেকটা বাচ্চার আত্মা যে আমার পুতুলে ঢুকে পড়ে। পুতুলটা বাবা বাঁশঝাড়ের সামনে রেখে আসে। এরপর থেকে না আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, আর পিসি ধীরে ধীরে সুস্থ হয়। এই কয়েকটা দিন আমাদের সাথে যা ঘটে সেই কথা মনে পড়লে গায়ে এখনো কাটা দেয়। ঝর্ণাদের ঘটনাটা খুবই মারাত্মক। এরকম অনেক সময় হয় যে অন্ধকারে কোনো নিঝুম জায়গা দিয়ে গেলে গা ভারী হয়ে আসে, আর সেই সময় সেই জায়গায় থাকতে পারে কোনো অশরীরীর বাস। আগে গ্রামের পরিবেশে শোনা যেত বাঁশ গাছ রাস্তার উপর একা একা হেলে থাকতো। যদি কেউ সেই গাছের উপরে পারাপার করত তার উপর আত্মার একটা প্রভাব পড়ত। এখানে সম্ভবত যে শিশুটির আত্মা পুতুলের মধ্যে ঢুকেছিল সে সেই পুকুরে মারা যাওয়া 7 বছরের বাচ্চাটির আত্মা ছিল হয়তো। ওই পুকুরে অনেকেই তো মৃত্যু ঘটেছিল, কিন্তু বিশেষ করে সেই বাচ্চার আত্মা হয়তো শান্তি পায়নি। তাই যখন ঝর্ণাদি আর ঝর্ণাদির বাবা বাঁশঝাড়ে পাশ দিয়ে ফিরছিল সেই সময় সেই আত্মাটি ট্রিগার হয়। মানে পুতুলের প্রতি তো বাচ্চাদের একটা আলাদা টান থাকে, আর সেই কারণে পুতুলের মধ্যে সেই বাচ্চাটির আত্মা আশ্রয় নেয়। আর আরেকটি আত্মা ছিল এক ধরনের পিশাচিনী বা চুড়েল জাতীয় আত্মা। গ্রাম্য লোককথায় এরকম আত্মারা সাধারণত বাঁশঝাড়, শ্মশান, নির্জন পুকুর পাড় এসব জায়গায় আর কি বসবাস করে। এই আত্মারা শরীর খোঁজে যাতে তারা ধরে রাখতে পারে। ঝর্ণাদির বাবা যখন তাকে দেখেছিল বাঁশঝাড়ের তলায় তখনই সেই আত্মার দৃষ্টি পড়ে যায় এই পরিবারের ওপর। পিসি হয়তো মানসিকভাবে দুর্বল ছিল, আর কোনো কারণে সেই আত্মাতেই সহজ টার্গেট হয়ে গিয়েছিল। পিশাচেরা সাধারণত দুর্বল বা একা মানুষকে সহজে অধিকার করে নেয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো একটু জানিও। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, কারণ এরকম আরও ভয়ানক ঘটনা আরও অপেক্ষা করে আছে। আর তোমরা যদি তোমাদের সাথে ঘটা বা তোমাদের জানা কোনো ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা পাঠাতে পারো। তো বন্ধুরা, টাটা, গুড বাই।